পুলিশ স্যালুটও মারতো, সেই পুলিশই আবার ঘাট চেপে ধরে জেলে নিয়ে গেছে আদালতের নির্দেশে। নাম পার্থ চ্যাটার্জি। তো সে অপরাধ করার পরে সে বেল পেল। সেখানে কিছু বেল কন্ডিশনও থাকে, সেই বেল কন্ডিশন ভঙ্গ করলে কিন্তু সেই বেলও ক্যান্সেল হয়ে যায়। এটুকুই বললাম, সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। প্রথম ছবিটা আবার রিপিট হয়ে গেল, অবাক হবেন না। আদালত মনে করছে, ঠিক আছে। ওই কালচারাল সেন্টার বলে ঢপ মেরে দিয়ে ওই ভাবছেন ওই মন্দির তৈরি করে হিন্দু ভোট পাবো, এই ধান্দাবাজি বেশি দিন চলবে না। সবাই বুঝে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আরএসএস এর এজেন্ডাটাকে ওটাকে বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন। উনি আরএসএস এর এজেন্ডাটাকে ফুলফিল করতে চান, তাই তিনি এই মন্দির মসজিদের রাজনীতি করতে চান। দাদা, কার্যত আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, আপনাদের ওপর রীতিমতন আক্রমণ হয়েছিল, আপনাদের 4 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। সেই মামলারই আজকে শুনানি হয়। কি হয় যদি দর্শকদের জন্য একটু বিস্তারিত বলেন। না না, দেখুন, যেহেতু সেই ঘটনার পরে আদালত সো মোটো কগনিজেন্স নিয়েছেন, সো মোটো প্রসিডিংস ইনিশিয়েট হয়েছে, কোর্ট অন ইটস ওন মোশন সেই প্রসিডিংস, ক্রিমিনাল কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করে তারা মনে করেছেন প্রাইমা ফেসি যে ক্রিমিনাল কন্টেম্প্ট হয়েছে, তাই নোটিশ দিতে বলেছেন এবং এক পক্ষকালের মধ্যে, অর্থাৎ আগামী 19 তারিখ মামলার পরবর্তী শুনানি, তার আগেই তাদের নোটিশ পাওয়ার পরে তারা তাদের বক্তব্য জানাবে এবং তারপরে আদালত নিশ্চিতভাবে আগামী 19 মে পরবর্তী শুনানি দিন নির্দেশ দেবেন। এবং খুব পরিষ্কার যে আদালত পরিষ্কারভাবে জানিয়েছেন যে ক্রিমিনাল কন্টেম্প্ট হয়েছে বলে আদালত প্রাইমা ফেসি মনে করেছে। একটা জিনিস সকলকে মাথায় রাখতে হবে, অনেকে সেটা ভুলে যান, ক্ষমতার দম্ভে দর্পে সব ভুলে যান। তারা মনে করেন আমরা সবকিছুর ঊর্ধ্বে, ক্ষমতা পেয়েছে, দুদিন পাশে দুটো পুলিশ আছে, কেউ হয়তো কারোর দয়া বা দাক্ষিণে দুটো পুলিশ পেয়েছে, মানে হচ্ছে আমি যা ইচ্ছা তাই করতে পারি। পারেন না, মাথায় রাখতে হবে ক্ষমতা অনেকেই পেয়েছিলেন, তাদের পাশে পুলিশও ঘুরে বেড়াতো, পুলিশ স্যালুটও মারতো, সেই পুলিশই আবার ঘাট চেপে ধরে জেলে নিয়ে গেছে আদালতের নির্দেশে। নাম পার্থ চ্যাটার্জি, মন্ত্রী, বিরাট মন্ত্রী। নাম্বার 2, যে পুলিশ স্যালুট মারতো সেই পুলিশই জেলে নিয়ে যাচ্ছে। যদিও সিবিআই এ, কিন্তু অ্যাকচুয়ালি তো সিবিআই তো নিজস্ব আলাদা করে জেল নেই, জেলে যাচ্ছে। স্যার, এই যে আপনি যে ফলে ক্ষমতায় থাকলেই যা ইচ্ছা তাই করা যায় না, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। সামনে বোম আছে মানে আমি যা ইচ্ছা তাই বলে দেবো, এরও তার দিকে লোক লেলিয়ে দেবো। এর ফল খুব খারাপ হয়, সময় সবকিছুই বলে দেয়। অনেকেই অনেক শিক্ষা পেয়েছেন, তারপরেও শিক্ষা নিতে চান না, ফলে শিক্ষা না নিতে চাইলে উপযুক্ত ব্যবস্থা আছেই। তবে এটুকু বলতে পারি, দেখুন আমাদের দেশে না, মানে ধরুন কেউ কোনো অপরাধ করলো, তো সে অপরাধ করার পরে সে বেল পেল, সেখানে কিছু বেল কন্ডিশনও থাকে, সেই বেল কন্ডিশন ভঙ্গ করলে কিন্তু সেই বেলও ক্যান্সেল হয়ে যায়। এটুকুই বললাম, সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। স্যার, এই যে আপনি এক্ষুনি যেমনটা বললেন বেলও ক্যান্সেল হয়ে যায়, আমরা কুণাল ঘোষকে একেবারে দেখলাম দীঘায় গিয়ে তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেই মহিলা পুলিশ তাকে জেলে ধরে নিয়ে যাচ্ছিল সেই মহিলা পুলিশের তাকে স্যালুট পাশে করছে, দাঁড়িয়েই তিনি ছবিটা পোস্ট করেছেন। এক্ষুনি আপনি পার্থ চ্যাটার্জির কথাও বললেন, এই একই বিষয়। তার পাশে আর একটা ছবি হয়ে গেলে আপনি অবাক হবেন না। দেখুন, ওই যে বললাম, সময় সময় কি বাত
প্রথম ছবিটা আবার রিপিট হয়ে গেলে অবাক হবেন না। আদালত মনে করছে। ঠিক আছে। বামেদের আইনজীবীদের দেখলে বিচারপতিদের কি হয় প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। প্রশ্ন তুলছেন, এবার উত্তর চেয়েছে, উত্তর দেবেন। বাম প্রশ্ন আইনজীবীরা এমন কি যা জানেন? প্রশ্ন করেছেন সব উত্তর এই 19 মের মধ্যে দিয়ে দেবেন, তাহলে বাকিটা কোর্ট বুঝবে। কোর্ট আছে, কোর্ট নিশ্চিতভাবেই যার যা প্রশ্ন আছে সব উত্তরপত্র চেয়ে পাঠিয়েছে, উত্তরপত্র পাঠিয়ে দেবেন। বিকাশবাবু টাকা নিয়েছে, তাও আইনজীবীরা কিছু বলে না। আইনজীবীরা কেন বলতে যাবে? বিচারপতি। হ্যাঁ, তো একজন আইনজীবী যে টাকা নেবে সেটাই তো স্বাভাবিক। বাম আইনজীবীদের দেখলে আপনাকে বিচারপতিদের একটা কিছু আমি আমি হয়? শুধু একটা শুধু বলি, মানে এই যে আইনজীবী, আমি দু চারটা আইনজীবীর একটা তথ্য দিই। ঠিক আছে। আইনজীবীদের ইনকাম সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন। এ- আপনি এতে পেয়ে যাবেন। আমি একজন আইনজীবীর নাম করছি, যদিও এটা কারণ তিনি পাবলিক ফিগার বলে, না হলে আমি কোনো দেখি না। অভিষেক মনু সিংভি হুম। এসএসসি মামলায় আইনজীবী। তার মানে তিনি অনেকদিন আগে, যেহেতু তিনি একজন জনপ্রতিনিধিও বটে এবং এটা অ্যাভেলেবেল, মানে আমি আমার মন গড়া কিছু বলছি না। গুগলসে যাবেন, টাইপ করবেন অভিষেক মনু সিংভি অ্যাসেট, এবং আপনি যদি দেখেন তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি ছিলেন, তিনি তার এফিডেভিট জমা দিয়েছিলেন। তার 16-17 বর্ষে, অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগে, 16-17 অর্থবর্ষে তার আয় ছিল 130 কোটি টাকা, 96,95,330 টাকা, অর্থাৎ 130 কোটি টাকার বেশি একটি আর্থিক বর্ষে তিনি আয় করেছেন। 16-17, আজকে 2025 সাল, তিনি কত আয় করেন তিনি বলতে পারবেন, কিন্তু এটা আপনি পেয়ে যাবেন। তিনি যেহেতু জনপ্রতিনিধি ছিলেন এবং তার সেই সময় সর্বমোট সম্পদের পরিমাণ ছিল 649 কোটি টাকা। ঠিক আছে। ফলে আইনজীবী যে যত প্রসিদ্ধ হবে তার তত ফিজ হবে, সেটাই স্বাভাবিক। ঠিক আছে। এখন যদি কারো যদি ক্লার্ক হওয়ার যোগ্যতা না থাকে, সে এখন আইনজীবীর ফিস শুনে ভিমড়ি খাবে, সেটাই স্বাভাবিক। এই যে বললাম অভিষেক মনু সিংভির এটা 2016-17 আর্থিক বর্ষে ইনকাম। আপনাকে আমি দেখে বলে দিতে পারি, একাধিক আইনজীবীর আমি নাম বলে দিতে পারি, যারা মানে বছরে 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা আয় করেন। এর মধ্যে অস্বাভাবিকতা খোঁজার কিছু নেই। ট্যালেন্ট আছে তাই করে, যার ট্যালেন্ট নেই সে ভ্যাকু করবে, ঘেউ ঘেউ করবে। যার ট্যালেন্ট আছে সে ওকালতি করে ইনকাম করবে, আর যার ট্যালেন্ট নেই সে ঘেউ 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 করবে। কল্যাণ ব্যানার্জি তো ফিস কম না, শুধু অবশ্যই তিনি, বিকাশ বাবুরটাই কেন চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে বারংবার? দেখুন একটা কথা, ওই যে বললাম, যার ট্যালেন্ট থাকবে সে আয় করবে, আর যার ট্যালেন্ট থাকবে না সে ঘেউ ঘেউ করবে। কি করা যাবে? আপনি ঘেউ ঘেউয়ের অ্যান্সার কি দেবেন? ও কুকুরের ঘেউ ঘেউ হিসেবেই ধরতে হবে। স্যার, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন না হবে, কারণ কি পুলিশ তো নীরব দর্শকের মতনই দেখছে। সব আদালতে সব বিচারাধীন, সব বুঝতে পারবেন। ওই আজকে দেখবেন হাওড়া কোর্টে 7 জনের বিরুদ্ধে রুল জারি রুল হয়ে, জারি করা হয়েছে। রুল কি ভালো করে বুঝে যাবেন। ঠিক আছে। ফলে দেখুন আইনে এমনি ভালো, যতক্ষণই ভালো যতক্ষণ আইনের আওতার না আসতে পারে। আইনের আওতায় এলে কি হয়, পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করবেন, একবার বলে দেবে। ঠিক আছে। আরো অনেকে আছে। ফলে তাদের জিজ্ঞাসা করবেন, আইনের আওতার মধ্যে চলে এলে না খুব মুশকিল। বুঝতে পেরেছেন তো? ও বড় বড় ক্ষমতাশালীরা, ঠিক আছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাবে। দাদা, এই যারা আপনাদের উপর আক্রমণ করেছিল নিজেদের শিক্ষার অপেক্ষা করুন, দাবিতে, অপেক্ষা করুন, তারা কি সত্যি শিক্ষক হওয়ার যোগ্য? অপেক্ষা করুন। আগামী 19 মে পরবর্তী শুনানি, আদালত নিশ্চিতভাবে উপযুক্ত নির্দেশ দেবেন। অপেক্ষা করুন, কোনো অসুবিধা নেই। দাদা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘার এই মন্দিরে গিয়ে একাধিক জল্পনা হচ্ছে। রাজ্যে যেখানে শিক্ষা নেই, স্বাস্থ্যে দুর্নীতি, সেখানে সরকারি টাকায় জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে। দেখুন, সরকারি টাকায় না মন্দির তৈরি করা যায়, না মসজিদ তৈরি করা যায়, এবং সেটা উচিতও নয়। ওই কালচারাল সেন্টার বলে ঢপ মেরে দিয়ে ওই ভাবছেন ওই মন্দির তৈরি করে হিন্দু ভোট পাবো, এই ধান্দাবাজি বেশি দিন চলবে না।
সবাই বুঝে গেছে। একবার মুসলমানদের জন্য হাসপাতাল বলে ভাঙড়ে, একবার ওই মন্দির কালচারাল সেন্টার বলে মন্দির বানিয়ে ভাবছেন হিন্দুর ভোটটা পাবো, মুসলমানের ভোটটা পাবো, দিয়ে আমি হিন্দু মুসলমান করে ক্ষমতায় থেকে যাব। মূর্খের স্বর্গে বসবাস করছে। মানুষ জাতের লড়াই আর চাইছে না, মানুষ চাইছে ভাতের লড়াই। এসএসসিতে 31,21,175 জন ডিপ্রাইভ, প্রাইমারিতে শুধুমাত্র টেট 2014-তে ডিপ্রাইভ মানুষের সংখ্যা হচ্ছে 23 লক্ষ। সবাই বিচার চায়, সবাই চায় তাদের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনাটাকে শেষ হোক, সেই বঞ্চনার ইতিহাস শেষ হয়ে তারা প্রত্যেকেই যে প্রশাসনিক দুর্নীতির ফলে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে তারা যেভাবে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার ইতিহাস সমাপ্তি ঘটুক। কিন্তু দাদা এই যে দীঘার মন্দির, দিলীপ ঘোষ সেখানে গেছেন বলে বিজেপি নিজেদের মধ্যে একাধিক আমরা সরগরম দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষ দেখুন, বলছেন একবার, তারা বলছেন একবার। আমি মনে করি দিলীপ বাবুর যাওয়াই বলুন বা তার আগে শুভেন্দু বাবুর উদ্বোধন করাই বলুন, আসলে এটা তো আরএসএস এর এজেন্ডা। তখন আরএসএস যখন যাকে পারে তাকে পাঠান। আরএসএস তখন মনে করেছিলেন শুভেন্দু বাবুকে পাঠানো উচিত, তাই শিলান্যাসে শুভেন্দু বাবু গেছিলেন। আর আরএসএস এখন মনে করেছেন যে না, উদ্বোধনে সেক্ষেত্রে দিলীপ বাবুকে পাঠানো উচিত, তাই উদ্বোধনে দিলীপ বাবুকে পাঠিয়েছেন। শিলান্যাসে হোক বা উদ্বোধনেই হোক আরএসএস এর লোকে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আরএসএস এর এজেন্ডাটাকে ওটাকে বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন, উনি আরএসএস এর এজেন্ডাটাকে ফুলফিল করতে চান। তাই তিনি এই মন্দির মসজিদের রাজনীতি করতে চান, তাই বলেন মুসলমানদের জন্য হাসপাতাল, আর তাই তিনি ওই জগন্নাথ ধাম উদ্বোধনের নাম করে, ওই কালচারাল সেন্টারের নাম করে মন্দির বলে একদিকে প্রচার চালান মন্দির, আর বলেন ডকুমেন্টেশন নিয়ে বলেন কালচারাল সেন্টার। আসলে এগুলো হচ্ছে দ্বিচারিতা। এই যতদিন এই দ্বিচারিতা করবেন, এরা মনে করছেন যে এই দ্বিচারিতা করে ক্ষমতায় থেকে যাবেন। আসলে দ্বিচারিতা যত বেশি করবেন আপনি তত বেশি কিন্তু চোরাবালিতে ঢুকবেন। আর চোরাবালির স্বাভাবিক নিয়ম কি জানেন তো? যত বেশি এই চোরাবালিতে হাত পা নাড়বেন না, তত বেশি ভিতরে ঢুকবেন, উঠতে পারবেন না। বাঘের পিঠে চড়ছেন, নামতে পারবেন না, হালুম করে খাবে। এখন যেমন নামতে পারছে না, ইচ্ছা থাকুক বা না থাকুক, ওই ঈদের দিন যতই শরীর খারাপ করুক, ও মাথায় সাদা কাপড় পরে রেড রোডে আসতে হবে। তার কারণ বাঘের পিঠে চড়েছে। ও ভাবছে একবার না যাওয়া মানে ভোট পাবো না। বাঘের পিঠে চড়ে ফেলেছে। ও বাঘের পিঠে চড়লে ও নামতে গেলেই হালুম করে খাবে। আবার এই মন্দির করে আবার বাঘের পিঠে চড়ে পড়েছে, নামতে গেলেই হালুম করে খাবে। উনি উনি দেয়ালের লিখন যদি না পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভয়ঙ্করতম দিন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে যান।